এনআইতে জবানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন। নতুন পোশাকে পুলিশ সাজছে 15 নভেম্বর। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনে বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে এই ষড়যন্ত্র ফাঁস করেন। তিনি নতুন সরকারের উপদেষ্টা পরিষদে কে প্রধান উপদেষ্টা এবং কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্র নেটওয়ার্কে এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘববোয়াল জড়িত। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশে বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয়। বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক। ষড়যন্ত্রের সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ। সূত্রে আরও জানায়, এনায়েত করিম জবানবন্দিতে তার সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করেছেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলেও জানা গেছে। এছাড়া অন্য একটি সূত্র জানা গেছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়েত করিমকে 6 কোটি টাকা দেয়। রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যদের নাম প্রকাশ করেন, ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিদেশ যাত্রায় অনুমতি না দেওয়ার পেছনে এর সংযোগ থাকতে পারে। মিলন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশে যেতে দেওয়া হয়নি সরকারের কাছে তার কারণ জানতে চান। এর আগে বৃহস্পতিবার এহসানুল হক মিলন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন। সেখানে মিলন নামটি লেখা ছিল না। তার এই ভুলের কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। এনায়েত করিমের জবানবন্দিতে উল্লেখিত ষড়যন্ত্রের কথা এমন এক সময় ফাঁস হয় যখন দেশে এক ধরনের অস্থিরতা চলছে। ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। অর্থাৎ এনায়েত করিমের ঘটনার মতো নতুন করে আরও ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। গত 13 সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসের সামনে সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ এনায়েত করিমকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট। পুলিশ তাকে এবং পরে তার সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে 54 ধারায় আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন তার সিআইএর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালকের পরিচয় ভুয়া। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছিলেন 2014 সালে বিএনপি ভাঙার অ্যাসাইনমেন্টও তিনি জড়িত ছিলেন। ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তা ও ভারতীয় গোয়েন্দা সংস্থার যোগ সাজশে তিনি ওই কাজ করেন। তিনি আরও স্বীকার করেন, দেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতার অবস্থা সৃষ্টি হয় তখনই তিনি বাংলাদেশে আসেন এবং কিছু অর্থ বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এভাবে তিনি 2014, 18 ও 24 সালের নির্বাচনে বাংলাদেশে এসে তৎপরতা চালান এবং তৎকালীন ডিজিএফআই যৌথভাবে তাকে ভাড়াটে হিসেবে কাজে লাগায়। আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দামে পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ফেড ভবিষ্যৎ সুদ হার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে ডলার শক্তিশালী হয়ে উঠেছে, যার প্রভাবে স্বর্ণের দর কমেছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 10টার দিকে স্পট গোল্ডের দাম 0.4% কমে দাঁড়ায় আউন্স প্রতি 4,05.54 ডলার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলার সূচক গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনাকে আরও ব্যয়বহুল করে তুলেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড এবছর দ্বিতীয়বারের মতো সুদের হার 0.4% কমিয়ে 3.75 থেকে 4.00% সীমার মধ্যে নিয়ে এসেছে। তবে চেয়ারম্যান জেরোম পাওয়েলের সাম্প্রতিক বক্তব্যের পর ডিসেম্বর সভায় আরেক দফা হার কমানোর সম্ভাবনা কমেছে। সিএমই গ্রুপের ফেড ওয়াচ টুল অনুযায়ী ডিসেম্বর মাসে ফেডের সুদ হার 0.25% কমানোর সম্ভাবনা এখন 74.8%, যা এক সপ্তাহ আগেও ছিল 91.1%। এদিকে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার নতুন করে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের 22 ক্যারেট দাম কমেছে 2,613 টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,96,000 টাকায়। শুক্রবার 31 অক্টোবর থেকে সারা দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। এর আগে বৃহস্পতিবার 30 অক্টোবর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই দাম কমার তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজস। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,90,998 টাকা। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,63,716 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,36,014 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের রূপার ভরি 4,246 টাকা। 21 ক্যারেটের রূপার দাম ভরি 4,047 টাকা। 18 ক্যারেটের রূপার দাম ভরি 3,476 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 2,601 টাকা। পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী 15 নভেম্বর থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর সদস্যরা নতুন নকশা ও ভিন্ন রঙের ইউনিফর্ম পরিধান করবেন। নতুন ইউনিফর্মের রং নির্ধারণ করা হয়েছে আয়রন বা লোহা কালার। পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই পরিবর্তনের উদ্দেশ্য হল বাহিনীর ভাবমূর্তি উন্নত করা এবং সদস্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। এমনকি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে শুধু পোশাক পরিবর্তনই যথেষ্ট নয়, প্রশিক্ষণ, নিয়োগ প্রক্রিয়া ও পদোন্নতি পদ্ধতিতেও মৌলিক পরিবর্তন আনা হচ্ছে। গত 20 জানুয়ারি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 বাহিনীর পোশাকের রঙের বিষয়টি চূড়ান্ত করা হয়। পোশাক নির্ধারণ প্রক্রিয়ায় 3 বাহিনীর জন্য 18 ধরনের ইউনিফর্মের ট্রায়াল নেওয়া হয়। পুলিশের জন্য চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে লোহার রং, র্যাবের জন্য জলপাই রং এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সোনালী গম রং। এই রঙের ভিন্নতা 3 বাহিনীর মধ্যে স্বাতন্ত্র্যতা নিশ্চিত করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় 35,000 সদস্যকে নতুন ইউনিফর্ম সরবরাহের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও প্রত্যন্ত অঞ্চলের ইউনিটগুলোতেও নতুন পোশাক চালু করা হবে। পুলিশ সদর দপ্তরের লক্ষ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে প্রায় 2 লাখ পুলিশ সদস্যকে নতুন ইউনিফর্মে সজ্জিত করা। তবে নতুন লোহা রঙের পোশাক নিয়ে মাঠ পর্যায়ে কিছু পুলিশ সদস্যদের মধ্যে মৃদু অসন্তোষ লক্ষ্য করা গেছে। তাদের বক্তব্য, গ্রীষ্মকালীন উষ্ণ আবহাওয়ার দীর্ঘ সময় এই রঙের ইউনিফর্মে কাজ করা কষ্টসাধ্য হতে পারে। কেউ কেউ বলছেন, নতুন রংটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পোশাকের রঙের কাছাকাছি হওয়ায় বাহিনীর স্বাতন্ত্র্যতা কিছুটা বিভ্রান্ত হতে পারে। পুলিশের এই উদ্যোগের ইতিবাচক দিক হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন, নতুন পোশাক শুধু বাহিনীর ভাবমূর্তি উন্নত করবে না, বরং জনসেবামুখী পুলিশিংকে আরও দৃঢ় করবে। তবে তারা সতর্ক করেছেন, শুধু পোশাক পরিবর্তনেই বাহিনীর কার্যক্রমে বা মানসিকতায় বড় পরিবর্তন আশা করা ঠিক হবে না। মানসিকতা, প্রশিক্ষণ ও সেবা মনোভাবের পরিবর্তনই মূল চাবিকাঠি। ঐতিহাসিকভাবে বাংলাদেশের পুলিশ দীর্ঘদিন খাকি রঙের পোশাক পরিধান করে আসছিল। 2004 সালে এক বড় পরিবর্তনের পর মহানগর পুলিশ হালকা জলপাই, জেলা পুলিশ গাঢ় নীল রঙের পোশাক পায়। বিশেষায়িত বাহিনী র্যাবের পোশাক কালো থেকে জলপাই রঙে পরিবর্তন হচ্ছে। এবার লোহার রঙের ইউনিফর্মের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জনগণের সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তোলার এবং জনবান্ধব সেবামুখী হওয়ার নতুন পথের দিকে এগোচ্ছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসেন বলেন, ধাপে ধাপে আগামী নির্বাচনের আগে পুলিশের সব ইউনিটে নতুন পোশাক দেওয়ার পরিকল্পনা আছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।